পশ্চিমবঙ্গ, দেশ ও বিশ্বের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা হাজির। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনাম। হাইকোর্টে খারিজ মসজিদের মাইক মামলা, রায় সামনে আসতেই মুখ খুললেন শুভেন্দু। পুজোর আগেই শুরু হচ্ছে বেকার ভাতার আবেদন, যুবশক্তির জন্য কি কি নথি লাগছে শুনুন। যাদবপুরে ধুমধুমার, বোতল পাথর বৃষ্টি, পুলিশের ব্যারিকেড ভেঙে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা এবিভিপি এসএফআই এর। প্ল্যান করেই অন্নপূর্ণা যোজনা থেকে মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে। পার্টি অফিস তৈরি ঘিরে রণক্ষেত্র নিউটাউন, বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব। ঘাটালের ধাঁচে আরামবাগ মাস্টার প্ল্যান, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। 1 লক্ষ টাকায় শিশু কেনা বেচার অভিযোগ, আসানসোলের দম্পতি সহ ধৃত 3। 12 লক্ষের কম আয় পরিবারের, কেন পাবো না? অন্নপূর্ণার টাকা না পেয়ে এসডিও অফিসে ইট ছুড়লেন মহিলারা। কাজলের ইস্তফার নেপথ্যে ম্যাসাঞ্জোরের রিসর্টে গোপন বৈঠক, বীরভূমেও মহারাষ্ট্র গোয়া মডেল। অভিষেকের আমতলার অফিস ভাঙাই ছিল স্থগিতাদেশ, সেই মামলায় এবার কি জানালো হাইকোর্ট? অন্নপূর্ণার 3000 টাকা পাননি, ফের আবেদন করার সুযোগ, রইল সহজ পদ্ধতি। হাইকোর্টে ধাক্কা টুলুর, খারিজ রক্ষা কবচের আর্জি, মেঘের আড়ালে সব দেখছেন বললেন বিচারপতি। শেষ বড় ডিএ সংশোধন, পে কমিশনের অপেক্ষার মাঝেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বড় খবর। রোজ ভ্যালি নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, আমানতকারীদের টাকা ফেরাতে হাইকোর্টে রাজ্যের প্রস্তাব। বেঙ্গালুরুতে ধরপাকড় শুরু হতেই বাংলায় গা ঢাকা, রায়দিঘি থেকে আটক 10 বাংলাদেশি, হবে পুশব্যাক। প্রিয় দর্শক, এবার একে একে দেখে নিন আজকের প্রতিটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত প্রতিবেদন। মসজিদের লাউডস্পিকার সরানো নিয়ে যে আইনি বিতর্ক তৈরি হয়েছিল, আপাতত তাতে ইতি টানল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পুলিশের বিরুদ্ধে মসজিদ থেকে জোর করে মাইক খুলে দেওয়ার অভিযোগ তুলে দায়ের করা জনস্বার্থ মামলায় খারিজ করে দিয়েছে আদালত। হাইকোর্টে মসজিদ মামলা খারিজে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। মসজিদ থেকে লাউডস্পিকার সরানো নিয়ে হাইকোর্টের রায়ের পর এক্স হ্যান্ডেলে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দাবি, এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে অশান্তি ছড়ানোর যে চেষ্টা হয়েছিল তা সফল হয়নি। মুখ্যমন্ত্রী তার পোস্টে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং মামলার প্রেক্ষাপট তুলে ধরে আদালতের সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে দাবি করেছেন। শুভেন্দু অধিকারী লেখেন, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর যে নিকৃষ্ট প্রচেষ্টা হয়েছিল তা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। মসজিদ ও অন্যান্য উপাসনালয় থেকে জোর করে লাউডস্পিকার সরানোর ফলে পুলিশের বাড়াবাড়ির অভিযোগ এনে যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিয়েছে। খারিজের এই গভীর তাৎপর্যপূর্ণ রায় পশ্চিমবঙ্গের নাগরিকদের মৌলিক অধিকারের সার্বভৌমত্ব, শান্তি ও আশার আলো বয়ে এনেছে। জয় হিন্দ। প্রসঙ্গত, কয়েকটি মসজিদ কমিটির দাবি ছিল পুলিশ প্রশাসনের তরফে মৌখিকভাবে মাইক খুলে দেওয়ার কথা বলা হয়েছিল। কোথাও পুলিশ কর্মীরা গিয়ে লাউডস্পিকার খুলে দিয়েছেন বলেও অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে এরপর হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়। মামলাটি ওঠে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। অভিযোগের সত্যতা যাচাই করতে আদালত রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছ থেকে তথ্য চায়। মঙ্গলবার শুনানিতে রাজ্যের পক্ষে সওয়াল করেন এজি জেনারেল সুরজিৎ নাথ মিত্র। পুলিশের পক্ষ থেকে মাইক খোলার কোনো লিখিত নির্দেশ দেওয়া হয়েছিল কিনা সেই প্রশ্ন উঠে আসে শুনানিতে। রাজ্যের হয়ে আদালতে সওয়াল করতে গিয়ে এজি বলেন, পুলিশ প্রশাসনের তরফে এমন কিছু করা হয়নি, তা মৌখিক নির্দেশ ছিল মাত্র। বিচারপতিরা জানতে চান, মসজিদের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের কোনো বৈঠক হয়েছিল কিনা। উত্তরে অ্যাডভোকেট জেনারেল জানান, না, তা হয়নি। এরপর মামলাটির ভিত্তি নিয়েই প্রশ্ন তোলে ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী পুলিশের কথিত মৌখিক নির্দেশ এবং সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরের উপর নির্ভর করেই মামলাটি এগোচ্ছিল। মামলায় প্রায় 4000 মসজিদের সমস্যার কথা উল্লেখ করা হলেও তাদের অধিকাংশে মামলার পক্ষ করা হয়নি। এই কারণেই জনস্বার্থ মামলা হিসেবে আবেদনটি গ্রহণযোগ্য নয় বলে মনে করে আদালত। শেষ পর্যন্ত সেটি খারিজ করে দেওয়া হয়। আদালতের এই সিদ্ধান্তের পর মামলায় মসজিদগুলির পক্ষে সওয়াল করা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, নির্ধারিত শব্দসীমা মেনে মাইকে আজান দেওয়া যাবে এবং তা নিয়ে কোনো বাধা থাকার কথা নয়। আগে যেসব মসজিদে লাউডস্পিকার খুলে দেওয়া হয়েছিল সেখানেও ফের মাইক বসানো যেতে পারে বলে জানান তিনি। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর কাছে এটি অশান্তির প্রচেষ্টা ব্যর্থ হওয়ার বার্তা হলেও অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে মসজিদগুলিতে ফের লাউডস্পিকার ব্যবহারের বিষয়টি উঠে এসেছে। ক্ষমতায় এলে শিক্ষিত বেকারদের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই মতো সরকার গঠনের পর বঙ্গে এসেছে
যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প। পূর্ববর্তী তৃণমূল সরকারের যুবসাথীর আদলে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য মাসিক আর্থিক সহায়তা, বেকার ভাতা প্রদান করা হবে। ইতিমধ্যে বাজেটে এই প্রকল্প সম্পর্কিত বড় ঘোষণা হয়ে গিয়েছে। বাংলার শিক্ষিত বেকারদের জন্য যুবশক্তি ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট থেকে জানানো হয়েছে আগামী অক্টোবর থেকে যুবশক্তি ভরসা কার্ড চালু হবে রাজ্যে। এর মাধ্যমে স্নাতক বেকারদের মাসে ৩,০০০ টাকা এবং যারা ন্যূনতম মাধ্যমিক পাস কিন্তু স্নাতক নন তাদের মাসিক ২,০০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী দুর্গাপুজোর আগেই চালু হতে পারে যুবশক্তি প্রকল্পের অনলাইন পোর্টাল। সরকারি সূত্রে জানা গিয়েছে নতুন এই প্রকল্পের আওতায় বর্তমানের যুবশ্রী এবং যুবসাথী প্রকল্পকে একত্রিত করা হবে। সুবিধাও অনেক বেশি মিলবে আগের তুলনায়। উল্লেখ্য, যুবশ্রী এবং যুবসাথী দুই প্রকল্পেই উপভোক্তারা মাসে ১,৫০০ টাকা করে পেতেন। এই প্রকল্পে টাকা পাঠানো হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে। এই প্রকল্পের জন্য আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সুবিধা পেতে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। আবেদনকারীকে হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এছাড়া উপভোক্তার আধারের সাথে লিংক করা নিজস্ব একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। মুখ্যমন্ত্রী নিজে স্পষ্ট করেছেন, যাদের পরিবারে মাসে ১ লক্ষ টাকার নিচে আয় তারাই শুধুমাত্র এই প্রকল্পের আওতায় আসবেন। যতদিন পর্যন্ত কোনো কর্মহীন যুবক বা যুবতীর কর্মসংস্থান না হচ্ছে ততদিন সরকার তরফে শিক্ষিত বেকারদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভরসা কর্মসূচি প্রকল্পের জন্য যুবশক্তি ভরসা কার্ড পোর্টাল তৈরি হয়েছে। যেহেতু অক্টোবর থেকে প্রকল্প কার্যকর হবে, তাই খুব শীঘ্রই বাকি আবেদন গোটা প্রক্রিয়া নিয়ে সরকার বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে মনে করা হচ্ছে। আবেদনকারীদের কি কি নথি লাগবে? এই প্রকল্পে আবেদনের জন্য দরকার আবেদনকারীর ছবি, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। যদিও সরকারি তরফে এখনো এই বিষয়ে স্পট গাইডলাইন সামনে আসেনি। একাধিক রিপোর্ট বলছে আবেদনের জন্য প্রয়োজন হতে পারে অরিজিনাল ও প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেটও, যা নিতে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে ভিড় করছেন প্রাক্তন ছাত্রছাত্রীরা। বুধবার রাতের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার ফের রণক্ষেত্র হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। এসএফআই ও এবিভিপির বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো ক্যাম্পাসের বাইরে। পুলিশের ব্যারিকেড ভাঙা থেকে শুরু করে বোতল পাথর বৃষ্টি। ছাত্র আন্দোলনের নামে এই তাণ্ডবে কার্যত শিখেই উঠল বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন। কি ঘটেছিল বৃহস্পতিবার? বুধবার রাতে দুই ছাত্র সংগঠন এসএফআই ও এবিভিপির সদস্যদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়ায়। সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর থেকেই গোলপার্ক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মহামিছিলের ডাক দেয় এবিভিপি। মিছিলটি যাদবপুর থানার কাছে পৌঁছতেই ব্যারিকেড দিয়ে পথ আটকায় পুলিশ, কিন্তু অভিযোগ পুলিশের ব্যারিকেড ভেঙেই বিশ্ববিদ্যালয়ের দিকে এগোতে থাকেন এবিভিপির কর্মী সমর্থকরা। ৪ নম্বর গেটের কাছে পৌঁছে তারা ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমস্ত গেট বন্ধ করে দিলে বাইরে থেকে বোতল ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এই অস্থিরতার জেরে গেটের সামনে থাকা লোহার প্রতীকের একাংশ ভেঙে যায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে রাস্তায় আটকে পড়ে স্কুল বাসও। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এসএফআই এর। অন্যদিকে এবিভিপির মিছিল ক্যাম্পাসের দিকে এগোতেই পাল্টা পথে নামে বাম ছাত্র সংগঠন এসএফআই। তাদেরও মূল রাস্তায় ওঠার আগে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ, কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় এসএফআই সমর্থকরাও ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। পুলিশের সঙ্গে তাদের তুমুল ধস্তাধস্তি শুরু হয়। সিপিএম নেত্রী দীপশিতা ধর পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে বলেন, এখানে কোনো মহিলা পুলিশ নেই, তাও আমার গায়ে হাত দেওয়া হচ্ছে। এবিভিপির হুঁশিয়ারি, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এবিভিপিও। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সমিতির সদস্য শুভ্রব্রত অধিকারী রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, যাদবপুর আমরা যাবই, দিনে আটকালে রাতে যাব, রাতে আটকালে ভোরে যাব। পুলিশ বাধা দিচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। পুলিশের ১৫ বছরের চটি চাটার অভ্যাস ধীরে ধীরে ছাড়বে। শিক্ষক ও পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ, ছাত্র আন্দোলনের নামে এখনো তাণ্ডব এবং বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নষ্টের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ পড়ুয়া ও অধ্যাপকরা। বহিরাগতদের তাণ্ডব এবং পঠন পাঠনের পরিবেশ নষ্ট হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার অরবিন্দ ভবনের গাড়ি বারান্দার সামনে অবস্থান বিক্ষোভে বসেন বামপন্থী ছাত্র সংগঠন, ছাত্র পরিষদ এবং শিক্ষক সংগঠন জুটা এর সদস্যরা। জুটার সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে যে গোলমাল হয়েছিল সেটা আমরাই সামলে নিতাম, কিন্তু রাত ১টার সময় যেভাবে বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালালো তার নিন্দা জানানোর ভাষা নেই। এর পেছনে রাজনৈতিক উস্কানি কেন দেওয়া হচ্ছে সেটাই আমাদের প্রশ্ন। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য ক্যাম্পাসে না আসা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষক ও পড়ুয়ারা। অন্নপূর্ণা যোজনা নিয়ে খুশি যেমন অনেকে, তেমনি অনেক মহিলার মনে ক্ষোভও জন্মাচ্ছে। অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা অ্যাকাউন্টে না আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন। এর মধ্যেই এক দাবিতে হইচই পড়েছে। মহিলাদের পরিকল্পনা করেই অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত করা হচ্ছে, এই চাঞ্চল্যকর দাবি এসেছে মালদহ থেকে।
পরিকল্পনা করেই অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত করা হচ্ছে মহিলাদের। এই অভিযোগে প্রশাসনের কিছু আধিকারিক, পুরসভার কর্মী সহ কিছু তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হচ্ছে মালদহ জেলা বিজেপি। অন্নপূর্ণা যোজনায় মহিলাদের নাম বাদ পড়া নিয়ে বিজেপির তরফে রিপোর্ট পাঠানো হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন মহিলাদের। মালদহ ও তার ব্যতিক্রম নয়। অভিযোগ, তারা প্রত্যেকেই প্রায় বিজেপির কর্মী, সমর্থক বা ভোটার। এতদিন লক্ষ্মীর ভান্ডার পেতেন, বিজেপিকে ভোট দিয়ে সরকারে এনেছেন, অথচ তাদেরকেই বঞ্চিত করা হয়েছে। মহিলাদের দাবি, অনেকেরই আবেদন আন্ডার প্রসেস দেখাচ্ছিল, এখন আবার সেটা আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। সঠিকভাবে এনকোয়ারিও করা হচ্ছে না বলে অভিযোগ। অন্নপূর্ণা যোজনায় আবেদনকারী মহিলাদের আরও অভিযোগ, তাদের এনকোয়ারি করে এসে মিথ্যা রিপোর্ট দেওয়া হয়েছে। যাদের বাড়ি নেই তাদের 3-4টে করে বাড়ি দেখানো হয়েছে। তাই অনেকেই বাদ পড়েছেন এই সরকারি আর্থিক প্রকল্প থেকে। যদিও এই দায়িত্বে থাকা ইংরেজবাজার পুরসভার কর্মী আনোয়ার শামীম যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন, যা গাইডলাইন রয়েছে তা মেনেই করা হচ্ছে। হয়তো যারা ফর্ম ফিল আপ করছেন তারা ভুল ত্রুটি করছেন, কর্মীরা ফিল্ডে গিয়েই এনকোয়ারি করছে। এদিকে বিজেপির জেলা সভাপতি অজয় গাঙ্গুলির অভিযোগ, এই ইচ্ছা করে ষড়যন্ত্র করেই করা হচ্ছে। বিজেপি কর্মী, সমর্থক, ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি করা হচ্ছে, পরিকল্পনা করেই নাম বাদ দেওয়া হচ্ছে। প্রসঙ্গত বুধবার অর্জুন সিং বলেন, নিচুতলার যারা অফিসার রয়েছেন, বিডিও, এরা জেনে শুনে বদমাশি করছে। যারা অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য তাদেরও হেনস্থা করছে। আমরা এই বিষয়টি নিয়ে ব্যাপকভাবে নজরদারি করছি। বারে বারে বলেছি, এই ধরনের অন্যায় করা যাবে না। মুখ্যমন্ত্রী যে কাজ করতে বলেছেন সেইটাই করতে হবে। রাস্তা দখল করে পার্টি অফিস তৈরি ঘিরে নিউটাউনে বিজেপির তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব। রণক্ষেত্রে পরিণত হল নিউটাউনের লস্করাটি এলাকা। এক প্রাক্তন বিএসএফ কর্মীর থেকে তোলা চাওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত বলে জানা গিয়েছে। রাস্তার জমি জবরদখল করে দলীয় কার্যালয় নির্মাণ করা হচ্ছিল, আর সেটা কেন্দ্র করেই রণক্ষেত্রের চেহারা নিল নিউটাউনের লস্করাটি এলাকা। এই ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে এসেছে বিজেপির তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ, পবিত্র বিশ্বাস নামে এক ব্যক্তি নিজেকে বিজেপি কর্মী পরিচয় দিয়ে স্থানীয় এক প্রাক্তন বিএসএফ জওয়ানের কাছে টাকার দাবি করেন। সেই টাকা দিতে অস্বীকার করায় ওই প্রাক্তন বিএসএফ কর্মীর বাড়ির বিপরীতে রাস্তার জমি দখল করে জোরপূর্বক বিজেপির পার্টি অফিস গড়ে তোলার চেষ্টা করা হয়। সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে বেআইনি নির্মাণের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। বিষয়টি জানিয়ে টেকনোসিটি থানায় অভিযোগ জানানো হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ওই পার্টি অফিস নির্মাণকে কেন্দ্র করে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে আসে। দলের একাংশ এই রাস্তা দখলের পক্ষে দাঁড়ালে বিজেপিরই অন্য একটি গোষ্ঠী এর তীব্র বিরোধিতা করে। এর জেরে আজ দুই পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়, যা হাতাহাতি ও ধস্তাধস্তিতে রূপ নেয়। রাস্তার ওপর প্রকাশ্যেই মারামারিতে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। ঘটনাকে কেন্দ্র করে চকপাচুরিয়া এলাকায় চরম উত্তেজনা। সাধারণ মানুষের চলাচলের রাস্তা দখলমুক্ত করা এবং তোলাবাজির পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এক স্থানীয় বাসিন্দা বলেন, আমাদের বাড়ির সীমানার সামনে জোর জবরদস্তি করে পার্টি অফিস দখল করা হচ্ছে। পবিত্র বিশ্বাস ওদের মদত দিচ্ছে। আমরা থানা পুলিশ সব করেছি, পার্টি অফিস সরাতে বলা হয়েছে বলে আমাদের মারতে এসেছে। আমরা তো পার্টি অফিস করতে বারণ করছি না, কিন্তু সরিয়ে করুক। এদিকে বিজেপির বুথ সভাপতি বলেন, আমায় টপকে ওরা পার্টি অফিস করতে চেয়েছে, আমায় জানায়নি। এখানে যে পার্টি অফিস করা হবে তা আমি জানতাম না। জনগণের জন্য পার্টি, জনগণের স্বার্থে পার্টি অফিসটা একটু সরিয়ে করলে সকলের সুবিধা হবে। আরামবাগের মানুষদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। ঘাটাল মাস্টার প্ল্যানের ধাঁচেই আসছে আরামবাগ মাস্টার প্ল্যান। এবার বন্যা রুখতে মাস্টার স্ট্রোক শুভেন্দু সরকারের। বৃহস্পতিবার আরামবাগে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের পরই পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ জানান, 1200 কোটি টাকা ব্যয়ে আরামবাগের জন্য আলাদাভাবে মাস্টার প্ল্যান হচ্ছে। দ্রুত কাজ শুরুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরামবাগের প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর বৃহস্পতিবার আরামবাগ মহকুমা শাসকের অফিসে মহকুমা শাসক, হুগলি জেলা শাসক সহ সাংসদ ও বিধায়কদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন সেচ দপ্তরের আধিকারিকরাও। বৈঠকের পর মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সাংবাদিক সম্মেলন হয়নি। আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে শুভেন্দুর। সেই কারণে তিনি সাংবাদিক সম্মেলন করেননি। আরামবাগ থেকে সোজা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। 2027 সালের মধ্যেই আরামবাগ মাস্টার প্ল্যান বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমরা মূলত চেয়েছিলাম আরামবাগ মাস্টার প্ল্যান হোক বন্যা রক্ষার জন্য। বৈঠকে মুখ্যমন্ত্রী পরিষ্কার নির্দেশ দিয়ে গিয়েছেন, প্রায় 1200 কোটি টাকার ব্যয়ে আরামবাগ মাস্টার প্ল্যান হবে। ডিসেম্বর মাস থেকে কাজ শুরু হবে, সেখানে 2027 সালের মধ্যে এটা প্রস্তুত হয়ে যাবে। আর কি আলোচনা হয়েছে বৈঠকে?
বিজেপি বিধায়ক বলেন, আরামবাগ জেলা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন খুব তাড়াতাড়ি আপডেট হচ্ছে। বিভিন্ন ব্রিজকে কংক্রিট করার কথা বলে গিয়েছেন। রামমোহন রায়ের জন্মস্থানকে সংস্কার থেকে আরামবাগ সেতু নিয়ে দ্রুত কাজ শুরুর নির্দেশ দিয়ে গিয়েছেন। এছাড়া কোন দপ্তরে কেমন কাজ হচ্ছে, বিশেষ করে সেচ দপ্তরের কড়াভাবে কাজ করার নির্দেশ দিয়ে গিয়েছেন। মাস্টার প্ল্যানের ঘোষণা হতেই খুশি আরামবাগবাসী। সাধারণ মানুষ জানাচ্ছেন, আরামবাগ মাস্টার প্ল্যানের ভাবনা খুবই ভালো, এটা চালু হলে খুবই সুবিধা হবে। বেআইনিভাবে 1 লক্ষ টাকার বিনিময়ে শিশুপুত্র কেনা বেচার অভিযোগ। আসানসোলে এক দম্পতি সহ 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন আসানসোল উত্তর ধাতকার লালবাংলো এলাকার বাসিন্দা তথা রাজ্য সরকারের রেশন ডিলার বিনোদ কুমার গুপ্তা ও তার স্ত্রী ববিতা গুপ্তা এবং মধ্যস্থতাকারী অশোক ভাওয়ালকা। আসানসোল উত্তর থানার পুলিশ আজ ধৃতদের আসানসোল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। পুলিশ সূত্রে খবর, ইমেলের মাধ্যমে প্রাপ্ত একটি অভিযোগের ভিত্তিতে উত্তর ধাতকা এলাকায় অভিযান চালানো হয়। সেই সময় মাত্র 2 মাস 13 দিনের ওই শিশুটিকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দম্পতি শিশুটিকে নিজেদের সন্তান বলে দাবি করেন। তবে তদন্তে জানা যায় যে নির্ধারিত দত্তক আইন অমান্য করে বীরভূমের সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোম থেকে টাকা দিয়ে শিশুটিকে আনা হয়েছিল। এমনকি ভুয়ো নথিপত্র তৈরির অভিযোগও উঠেছে। উদ্ধার হওয়া শিশুটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস জানিয়েছেন, শিশুটির প্রকৃত বাবা মায়ের পরিচয় উদ্ধার এবং এই মানব পাচার চক্রের পেছনে অন্য কারো হাত রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, মালদহ জায়গায় জায়গায় বিক্ষোভ মহিলাদের। অন্নপূর্ণা যোজনার 3000 টাকা না পেয়ে তুমুল বিক্ষোভ মহিলাদের। তাদের দাবি, অ্যাকাউন্টে এখনো ঢোকেনি টাকা। এরপরই ক্ষোভ উগরে দিয়ে এসডিও অফিসে বিক্ষোভ দেখালেন তারা। শুধু তাই নয়, ছোড়া হলো ইট। বস্তুত সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা যোজনার টাকা 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে বলে জানানো হয় নবান্নের তরফে। তবে বাদ পড়েন অনেক মহিলাও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যোগ্যরা সকলেই টাকা পাবেন, আর যারা টাকা পেলেন না তাদের ফের আবেদনের সুযোগ দেওয়া হবে। তারপরও একাংশ মহিলারা টাকা না পেয়ে দেখালেন বিক্ষোভ। এদিন অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বালুরঘাটে এসডিও অফিসে বিক্ষোভ ভাঙচুর করেন ক্ষুব্ধ মহিলাদের একাংশ। এসডিও অফিসের সামনের নাম প্লেটে ভেঙে দেওয়া হয়, এমনকি গেট লক্ষ্য করে ইট ছোড়েন ক্ষুব্ধ মহিলারা। এসডিও অফিসের পর ডিএম অফিসের সামনেও বিক্ষোভ মহিলাদের। কোথাও সদুত্তর না পাওয়ায় বালুরঘাট ডিএম অফিসের সামনে রাস্তা অবরোধ করলেন তারা। বৃহস্পতিবার দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট প্রশাসনিক ভবন চত্বর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। এদিকে রাস্তা অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে শহরের অন্যতম ব্যস্ততম রাস্তা। ক্ষুব্ধ মহিলাদের অভিযোগ, যারা অযোগ্য তারা মাসের পর মাস অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। আবেদনকারীদের অভিযোগ, কারো স্বামী ক্ষুদ্র ব্যবসায়ী, কারো স্বামী দিনমজুর, তারপরেও মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা। যোগ্য হওয়া সত্ত্বেও বারবার অফিসে ঘুরে এবং আশ্বাস পেয়েও শেষ মুহূর্তে আবেদন নাকচ করে দেওয়া হয়। এক বিক্ষোভকারী মহিলা লিলি সরকার বলেন, আমাদের বর আইটি কর্মী নয়, পরিবারের আয় 12 লক্ষের কম, কেউ সরকারি চাকরি করেন না, তাহলে কেন বাদ দিল? এদিকে গতকাল রাজ্যের মন্ত্রী অর্জুন সিং দাবি করেছিলেন, নিচুতলার কর্মীরা সরকারকে বদনামের জন্য এই ঘটনা ঘটাচ্ছেন। তিনি বলেছিলেন, নিচুতলার যারা অফিসার রয়েছেন, বিডিও, এরা জেনে শুনে বদমাশি করছে। যারা অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য আছে তাদেরও হেনস্থা করছে। আমরা এই বিষয়টি নিয়ে ব্যাপকভাবে নজরদারি করছি। বারে বারে বলেছি, এই ধরনের অন্যায় করা যাবে না। মুখ্যমন্ত্রী যে কাজ করতে বলছেন সেইটাই করতে হবে। মহারাষ্ট্র কিংবা গোয়ার রিসর্ট, রাজনীতির গল্প এতদিন ছিল মূলত ভিন রাজ্যের রাজনৈতিক অভিধানে। এবার সেই শব্দ বন্ধই ঢুকে পড়ল বীরভূমের জেলা রাজনীতিতে। জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনকে কেন্দ্র করে ঝাড়খণ্ডের ম্যাসানজোরের একটি গেস্ট হাউসে তৃণমূলের কাজল বিরোধী সদস্যদের বৈঠকের খবর সামনে আসতেই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক চর্চা। আরও তাৎপর্যপূর্ণ, সেই বৈঠকে বিজেপির একাধিক নেতার উপস্থিতি ছিল বলেও দাবি, যদিও এই বিষয়ে একেবারেই স্পিকটি নট সবাই। গত 4 আগস্ট সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন 19 জন জেলা পরিষদ সদস্য। তারপর শুক্রবার 21 আগস্ট তলবি সভা ডাকা হয়। যদিও সেই সভার আগেই বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই পদত্যাগ করেন ঋতব্রত শিবিরের তৃণমূল বিধায়ক কাজল শেখ। ফলে ভোটাভুটির আগেই এহেন পদক্ষেপ একেবারে মোড় ঘুরিয়ে দেয় বীরভূমের রাজনীতিতে। এমনকি পরবর্তী সভাধিপতি নির্বাচন ঘিরেই নতুন করে অঙ্ক কষা শুরু হয়েছে। কিন্তু কেন কাজল শেখ ইস্তফা দিলেন? রাজনৈতিক মহলের মতে বিধায়কের এহেন সিদ্ধান্তের পেছনে মেশানজোরের ওই বৈঠক। রাজনৈতিক সূত্রের দাবি, সেখানে কাজল বিরোধী তৃণমূলের 18 জন সদস্য উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মুরারইয়ের প্রদীপ ভকত, ময়ূরেশ্বরের বন্দনা সাহা, আঁখি অধিকারী সহ একাধিক সদস্য ছিলেন বলে খবর। বৈঠকের নেতৃত্বে ছিলেন খয়রাশুলের জেলা পরিষদ সদস্য নবগোপাল বাউরি।
শুধু তৃণমূল সদস্যরাই নন, বিজেপির একাধিক নেতার উপস্থিতিও ছিল বলে সূত্রের দাবি। এরপরেই এদিন জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দেন কাজল। অন্তত এমনটাই সূত্রের দাবি, যদিও এই বৈঠক ঘিরেই উঠছে একাধিক প্রশ্ন। নতুন সভাধিপতি কে হবেন? কাজল শেখের পর কি জেলা পরিষদে তৈরি হবে নতুন রাজনৈতিক সমীকরণ? আর সেই সমীকরণে কি তৃণমূলের দুই পরিচিত গোষ্ঠী অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ দুই পক্ষকেই কার্যত দূরে রাখার চেষ্টা হচ্ছে? রাজনৈতিক মহলে জোর আলোচনা। ম্যাসানচোরের বৈঠকে শুধু সভাধিপতির নাম নিয়ে আলোচনা হয়নি, বরং জেলা পরিষদের ক্ষমতার ভবিষ্যৎ সমীকরণ নিয়েও দর কষাকষি হয়েছে। যদিও বিজেপির সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি নবগোপাল। তার বক্তব্য, আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ এবং পরবর্তী সভাধিপতি কে হবেন তা নিয়ে আলোচনা করতে ম্যাসানচোরের একটি রিসর্টে বসেছিলাম, এর বেশি কিছু বলবো না। তার আরও দাবি, জেলা পরিষদের 50 জন তৃণমূল সদস্যের মধ্যে 47 জন তাদের সঙ্গে রয়েছেন। তবে তারপরের মন্তব্যই জল্পনায় আরও ইন্ধন জুগিয়েছে। নবগোপালের কথায়, এখন রাজ্যে বিজেপির সরকার, তারা সভাধিপতি হিসেবে যাকে চাইবে আমরা তাকেই সমর্থন করব। ফলে প্রশ্ন উঠছে, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন কি শুধুই তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই, নাকি ম্যাসানচোরের রিসর্ট বৈঠক থেকেই তৈরি হচ্ছে একেবারে নতুন রাজনৈতিক সমীকরণ? যদিও তা আগামী দিনের মধ্যেই স্পষ্ট হবে। আগস্ট মাস পড়ে গেলেও এখনো পর্যন্ত অনেকেই অন্নপূর্ণা যোজনার টাকা হাতে পায়নি। পাশাপাশি আপাতত দ্রুত গতিতে চলছে ঝাড়াই ও বাছাইয়ের কাজ। এমন পরিস্থিতিতে চলতি মাসে কারা অন্নপূর্ণার এই 3000 টাকা পাবেন আর কারা পাবেন না, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি খোলসা করেছেন এরপর থেকে ঠিক মাসের কোন সময়ে এই যোজনার টাকা ঢুকবে সেই বিষয়ে। জেনে নিন সেই বিষয়ের বিস্তারিত তথ্য। অন্নপূর্ণার টাকা মেলেনি, ফের আবেদনের সুযোগ। বঙ্গের একটি বড় অংশের মহিলারা এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছেন। তাদের মধ্যে একটি অংশ এখনো পর্যন্ত টাকা পাননি। অতএব এই টাকা না পাওয়ার ফলে সকলের মনে প্রশ্ন জেগেছে, আদতে এই টাকা পাওয়া যাবে কিনা তা নিয়ে। তবে এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সবাই মাসে মাসে 3000 টাকা করে পাবেন না। পাশাপাশি খুলে দেওয়া হয়েছে পোর্টাল, কিভাবে আবেদন করবেন তা জানুন। ফর্ম ভেরিফিকেশনের পর আপনাকে যোগ্য হিসেবে বিবেচিত করা হয়েছে, তা সত্ত্বেও কেন ঢুকলো না টাকা, সেই সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন এই পোর্টালে গিয়ে। শুধু তাই নয়, আবেদন যদি বাতিল হয়ে যায় তারপরেও নতুন করে আবেদনের সুযোগ রয়েছে। পাশাপাশি আপনি আবারও ক্লেম করতে পারবেন ওই পোর্টালে গিয়ে। আপনার ফর্ম বাতিল হয়ে যায় তাহলে নতুন করে আবেদনের সুযোগ পাবেন সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে। এর জন্য নতুন আবেদনকারীদের ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া এখন বন্ধ রয়েছে। প্রথমেই সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে যান, এরপর সিটিজেন অথবা ফ্যামিলি লগ ইন অপশনে গিয়ে এক্সেস সিটিজেন পোর্টালে যান। সেখান থেকে নিচে জেলাকে বিবেচনা করুন। এরপর মোবাইল নম্বরে গিয়ে ওটিপির জন্য রিকোয়েস্ট পাঠান। সেই ওটিপি দিয়ে লগ ইন করলেই পোর্টালে খুলে যাবে, যেখানে আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 5 তলা অফিস ভাঙায় আগেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তা বহাল রাখা হলো। বৃহস্পতিবার এই স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে আদালত জানিয়ে দেয় 8ই সেপ্টেম্বর পর্যন্ত অভিষেকের কার্যালয় ভাঙা যাবে না। আগামী 8ই সেপ্টেম্বর ফের মামলার শুনানি। গত 18ই জুলাই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ের একটি অংশ ভেঙে ফেলা হয়। পরের দিনও ভাঙার কাজে পৌঁছে যায় বুলডোজার। রবিবার ছুটির দিনে বিশেষ এজলাস বসিয়ে অভিষেকের অফিস ভাঙায় স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের তরফে আইনজীবী কিশোর দত্ত এই মামলায় সওয়াল করেন আদালতে। তিনি বলেন, 509 ও 512 নম্বর দাগের জমির ওপর অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে, কিন্তু তার বদলে ভেঙে হয়েছে 507 নম্বর দাগের জমি, যা তার মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়। এর জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও তোলেন আইনজীবী দত্ত। অন্যদিকে বৃহস্পতিবার রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র ওই মামলার শুনানিতে কিছুটা সময় চেয়ে নেন। তিনি জানান, ওই মামলার শুনানির জন্য রাজ্যকে পর্যাপ্ত সময় দেওয়া হোক। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি ঘোষ স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে বলেন, 18ই সেপ্টেম্বর পর্যন্ত আমতলার অভিষেকের কার্যালয় ভাঙায় স্থগিতাদেশ বহালই থাকবে। তার আগে 8ই সেপ্টেম্বর ফের মামলার শুনানি হবে। আগে শুনানিতে আবেদনকারীর আইনজীবী কিশোর দত্ত আদালতে জানান, 5 তলা বিল্ডিং 18ই জুলাই থেকে ভাঙা শুরু হয়। মালিককে হিয়ারিং নোটিশ দেওয়া হয়নি। 30শে জুন নোটিশ দেওয়া হয়। 15ই জুলাই হিয়ারিং টেক প্লেস। 8ই জুলাই অর্থাৎ 7 দিন আগে তা জানানো হয়। যথার্থ সময় দেওয়া হয়নি। তারপর কিছু না জানিয়ে ভাঙা শুরু হয়েছে। আদালতে লিপস অ্যান্ড বাউন্সের আইনজীবী জানিয়েছিলেন, যদি সেখানে বেআইনি নির্মাণ হয়েও থাকে তাহলে তা ভাঙার জন্য মালিক পক্ষকে আগে সুযোগ দেওয়া উচিত। দুপক্ষের মত বিবেচনা করে দপ্তর ভাঙার উপর স্থগিতাদেশ দিয়েছিল আদালত। তা এদিন